আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসে। আমি শান্তা ইসলাম, সহকারী বাংলা শিক্ষক, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান। আমাদের আজকের পাঠ্য হচ্ছে তোমাদের একাদশ অধ্যায়ের খাদ্য সংরক্ষণ। এখন খাদ্য সংরক্ষণ বলতে প্রথমেই আমরা কি বুঝতে পারি যে আমরা যে খাবারগুলো আছে আমাদের বিভিন্ন খাদ্যশস্য, শাকসবজি, ফলমূল, এইসব খাবারগুলো আমরা কিভাবে সংরক্ষণ করে রাখবো সেই জিনিসগুলো সম্পর্কে বা সেই পদ্ধতিগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে। তাহলে প্রথমেই আমরা জেনে নিব হচ্ছে খাদ্য সংরক্ষণ বলতে কি বোঝায়। ঠিক আছে, অর্থাৎ খাদ্য সংরক্ষণ কি। খাদ্য সংরক্ষণটা হচ্ছে মূলত খাদ্য যাতে নষ্ট হয়ে পচে না যায় সেজন্য খাদ্যকে যথাযথভাবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে খাদ্যের গুণগত মান বজায় রেখে খাদ্যকে মজুত করে রাখাটাই হচ্ছে কি খাদ্য সংরক্ষণ। তাহলে মোট কথা বলতে গেলে খাদ্য সংরক্ষণ বলতে কি বোঝায়? খাদ্য যাতে নষ্ট হয়ে পচে না যায় সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে খাদ্য গুণগত মান বজায় রেখে খাদ্যকে মজুত করাই হচ্ছে খাদ্য সংরক্ষণ। তাহলে বলা যায় যে খাদ্য যাতে নষ্ট হয়ে পচে না যায় সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে খাদ্যের গুণগত মান বজায় রেখে খাদ্যকে মজুত করাই হচ্ছে কি খাদ্য সংরক্ষণ। অর্থাৎ আমরা যে খাদ্যটা মজুত করে রাখবো সেই খাদ্যটা মজুত করার আগে কি করতে হবে, তার যথাযথ গুণগত মানটা ঠিক আছে কিনা সেটা বজায় রেখে বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে আমাদেরকে কি করতে হবে, খাদ্য সংরক্ষণ করতে হবে। এখন আমরা কি করি যে বিভিন্ন মৌসুমে আমাদের যে শস্য দানাগুলো পাওয়া যায়, যেমন চাল, ডাল, গম, সরিষা, তারপরে হচ্ছে তেল, বিভিন্ন ধরনের তেলজাত বীজ যেগুলো আছে, তারপরে শাকসবজি, ফলমূল, বিভিন্ন ধরনের মৌসুমী ফলমূল যেটা আমরা হচ্ছে এক মৌসুমে পাই কিন্তু অন্য মৌসুমে আমরা কি করি, পাই না। এক মৌসুমে দেখা গেছে যে আমাদের যতটুকু প্রয়োজন চাহিদার চাইতে কিন্তু বেশি পরিমাণেই খাদ্য উৎপন্ন হয়। সেই খাদ্যটা কি করি আমরা যদি যথাযথভাবে সংরক্ষণ করি বা মজুত করতে না পারি তাহলে খাদ্য কি হবে, অপচয় হবে এবং নষ্ট হবে। এবং এর কারণে কি হবে যে পরবর্তী সময়টাতে আমাদেরকে কি করতে হবে, এর ঘাটতি মানে এর যে অভাব আছে সেটা পোহাতে হবে। তো সেজন্যই হচ্ছে কি মূলত খাদ্য সংরক্ষণের একটা ব্যবস্থা, অর্থাৎ খাদ্যটা যাতে যথাযথভাবে আমাদের প্রয়োজনের যতটুকু চাহিদা আছে চাহিদা মেটানোর পর যতটুকু উদ্ধৃত খাবার থাকে, যতটুকু উদ্ধৃত অংশ থাকে সেটা যেন আমরা যথাযথভাবে সংরক্ষণ করে মজুত করে ভবিষ্যতের জন্য রেখে দিতে পারি, সেজন্যই মূলত হচ্ছে কি খাদ্য সংরক্ষণের ব্যবস্থাটা। তাহলে দেখো যে খাদ্য সংরক্ষণের তারপরে হচ্ছে আমি তোমাদের প্রথমে বলে দিই যে খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তাটা কি বা কোন ধরনের খাদ্য আমরা হচ্ছে সংরক্ষণ করে রাখবো। এখন খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তাটা যদি প্রথমে বলি যে আমরা খাবার খাই, তাই না, আমরা শস্য দানা, বিভিন্ন ধরনের শস্য দানাটাই হচ্ছে আমাদের প্রথম খাদ্য, কারণ আমরা হচ্ছে প্রথমে ভাত খাই। তো ভাত হিসেবে চাল হচ্ছে কি একটা শস্য দানা। তো আগের যুগের মানুষ যারা ছিল তারা কি করতো যে এই ধরনের শস্য দানাগুলা সংরক্ষণ করে রাখতে পারতো, কারণ এগুলা সংরক্ষণ করতে তাদের বেশি কোনো কিছু করতে হতো না। এটা হচ্ছে প্রকৃতিগতভাবে অনেক প্রাচীন একটা পদ্ধতি, যেটা হচ্ছে কি রোদে শুকিয়ে ঝেড়ে ঝেড়ে ওরা এগুলো সংরক্ষণ করে রেখে দিত। ঠিক আছে, তাহলে এই পদ্ধতি অনুযায়ী তারা হচ্ছে কি শুধুমাত্র এই শস্য দানাগুলা যেটা চাল, ডাল, গম এগুলো আছে এগুলো সংরক্ষণ করে রাখতে পারতো। অন্যান্য যে শাকসবজি, ফলমূল আছে সেটা সংরক্ষণের যে অত্যাধুনিক পদ্ধতি সেটা কিন্তু তখন আবিষ্কৃত হয় না। কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের পদ্ধতি যেমন ফ্রিজার, রেফ্রিজারেটর এবং হিমাগারে বরফ দিয়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করার পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং সেই
রাখতে পারছি। এখন আমরা প্রধানত কোন কোন ধরনের খাদ্যগুলা বা খাদ্যশস্যগুলো আমরা সংরক্ষণ করে রাখি সেগুলো লিখে দিচ্ছি। প্রথমেই হচ্ছে আমরা যে ধরনের খাবার সংরক্ষণ করতে পারি তা হচ্ছে প্রথমে 1 নম্বরে হচ্ছে ধরো শস্য ও শস্য জাতীয় খাদ্য। 2 নম্বরে হচ্ছে ফলমূল ও শাকসবজি এবং তাদের তৈরি বিভিন্ন খাবার। অর্থাৎ শুধুমাত্র শাকসবজি ফলমূল না, সেটা দিয়ে কিন্তু এখন বর্তমানে আমরা নানান ধরনের খাদ্য তৈরি করি, সেই জিনিসগুলো হচ্ছে কি আমরা এখন সংরক্ষণ করে রাখতে পারি। তারপরে হচ্ছে 3 নম্বরে ধরো 3 নম্বরে মাছ ও মাংস এবং তাদের তৈরি বিভিন্ন খাবার। আর 4 নম্বরে হচ্ছে কি দুধ এবং দুগ্ধজাত খাবার। অর্থাৎ এই ধরনের খাবারগুলো হচ্ছে কি আমরা সংরক্ষণ করে রাখতে পারি। অর্থাৎ এই ধরনের খাবারগুলো আমরা হচ্ছে প্রধানত সংরক্ষণ করি। এখন যে কোনো খাদ্যই আমরা সংরক্ষণ করি না কেন, খাদ্য সংরক্ষণ করার আগে কিন্তু খাদ্যের ধরন বা প্রকৃতি এবং তার যে পচনশীলতার যে প্রকৃতি আছে সেটা সম্পর্কে আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে কি হচ্ছে যে আমরা কোন ধরনের খাদ্য কিভাবে সংরক্ষণ করব, কতদিন সংরক্ষণ করে রাখতে পারবো সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে প্রথমে আমরা জেনে নিই হচ্ছে খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তাটা কি, অর্থাৎ কেন আমরা খাদ্য সংরক্ষণ করব। প্রথমেই আমি তোমাদেরকে এটা মুখে মুখে বলে দিচ্ছি। প্রথমেই আমরা হচ্ছে কি এক মৌসুমের যে খাবারটা আছে বা এক মৌসুমের যে সবজি আছে ফলমূল আছে সেটার চাহিদাটা পূরণ করে যে উচ্চিত অংশটা আছে সেটা যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কি হবে যে পরবর্তী মৌসুমেও আমরা কি করতে পারবো, তার অভাব বা ঘাটতিটা পূরণ করতে পারবো এবং খাদ্যটা যে অপচয় হয় সেটা আমরা রোধ করতে পারবো। তারপরে হচ্ছে ঋতুকালীন বিভিন্ন যে শাকসবজি আছে সেটা আমাদের ঘাটতি পূরণের পাশাপাশি কি হবে যে আমরা সংরক্ষণ করে রাখতে পারলে আর্থিক দিক থেকেও আমরা কি হবো, লাভবান হব। তারপরে আছে কি দেশের বিভিন্ন যে শাকসবজি ফলমূল আছে সেটা কিন্তু সব জায়গায় সব ধরনের সবজি বা ফলমূল কিন্তু উৎপন্ন হয় না। এখন আমরা যদি এক জায়গায় খুব বেশি পরিমাণে সবজি বা ফলমূল উৎপন্ন হয়েছে সেটাকে যদি যথাযথভাবে সংরক্ষণ করে দেশের পুরো জায়গায় ছড়িয়ে দিতে পারি তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু এই সবজি বা ফলমূলের যে একটা খাদ্যের যে একটা টেস্ট আছে সেটা কিন্তু তারাও কি করতে পারবে, গ্রহণ করতে পারবে। এতে করে সবাই কিন্তু সেটা পাবে। তারপরে হচ্ছে কি খাদ্য সংরক্ষণ করে রাখার আরেকটা মূল যে কারণ সেটা হচ্ছে বিভিন্ন সময় দেশে কিন্তু নানা ধরনের অরাজক অবস্থা সৃষ্টি হয়। যেমন যদি হঠাৎ করে যুদ্ধ সৃষ্টি হয়, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, তখনকার জন্য ওই পরিস্থিতিটাকে ব্যাকআপ দেওয়ার জন্য কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে খাদ্য মজুত করে রাখা প্রয়োজন। আরেকটা হচ্ছে যে দেশে হঠাৎ করে কিন্তু বন্যা, মহামারী, ঘূর্ণিঝড় এমন ধরনের অস্থিতিশীল একটা পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো সেই সমস্ত পরিস্থিতির জন্য আমাদেরকে কি করতে হবে, আগে থেকে কিছু রকমের খাদ্য সংরক্ষণ করে মজুত করে আমাদেরকে রেখে দিতে হবে। এতে করে কি হবে যে আমাদেরকে ওই সময়টাতে গিয়ে হঠাৎ করে একটা বড় ধরনের ঝামেলায় বা বিপদে পড়তে হবে। তারপরে হচ্ছে যে নিম্নাঞ্চলের যে মানুষগুলো আছে তারা কি হয় যে খাদ্যের অভাবে কিন্তু নানা ধরনের অপুষ্টির শিকার হয়। এখন আমরা যদি যথাযথভাবে খাদ্যগুলো মজুত করে রাখতে পারি এবং ওই ভয়ঙ্কর সিচুয়েশনে যদি খাদ্যগুলো তাদেরকে দিতে পারি তাহলে কি হবে, সেখানে তাদের খাদ্যের চাহিদা পূরণ হবে, অপুষ্টির যে একটা চাহিদা আছে সেটাও কিন্তু পূরণ হবে। আর সর্বোপরি যেটা আছে যে
বিভিন্ন ধরনের খাদ্য, শাকসবজি, ফলমূল এটা যদি আমরা যথাযথভাবে টিনজাত খাবার মানে টিনজাত যেই জিনিসগুলো আছে সেখানে যদি সংরক্ষণ করে রাখতে পারি এবং সেটাকে যদি বাজারজাত করতে পারি, বিদেশে যদি প্রেরণ করতে পারি, তাহলে আমরা কি করব, মানে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রাও কিন্তু আমরা অর্জন করতে পারবো। এতে আমাদের দেশ কিন্তু আর্থিক দিক থেকে লাভবান হবে। তাহলে মূল কথা, আমরা যদি খাদ্য মজুত করে বা সংরক্ষণ করে রাখতে পারি, সেটা যে শুধুমাত্র আমাদের জন্য, আমাদের দেশের জন্য তা কিন্তু না, সেটা কিন্তু আমাদেরকে আর্থিক দিক থেকে অনেকটা লাভবান করবে। তাহলে এটা ছিল আমাদের পার্ট 1-এর। তারপরে আমি চলে যাবো হচ্ছে পার্ট 2-এ। পার্ট 2-এ তোমাদের আছে কি পচনশীলতার ভিত্তিতে খাদ্য শ্রেণী বিভাগ। এখন আমরা হচ্ছে যে কোনো খাদ্য আমরা সংরক্ষণ করি না কেন, প্রথমে আমি কিন্তু বলে দিয়েছি যে খাদ্যের প্রকৃতি বা পচনশীলতার যে ধরন আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু খাদ্য সংরক্ষণ করতে হবে, অর্থাৎ কোন খাদ্যটা আমাদেরকে কিভাবে সংরক্ষণ করতে হবে। তো এই ধরন অনুযায়ী হচ্ছে কি খাদ্যের পচনশীলতার ধরন অনুযায়ী 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কি কি ভাবে সেটা আমি লিখে দিচ্ছি। পচনশীলতার ধরন অনুযায়ী হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে। এখানে হচ্ছে খাদ্যবস্তুকে পচনশীলতার ধরন ও প্রকৃতি অনুযায়ী খাদ্যকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে দ্রুত পচনশীল, খাদ্য, তারপর হচ্ছে প্রায় পচনশীল খাদ্য এবং আরেকটা হচ্ছে অপচনশীল খাদ্য। অপচনশীল একটা হচ্ছে দ্রুত পচনশীল, অথবা এটাকে তুমি বলতে পারো যে সহজ পচনশীল। তাহলে এখানে হচ্ছে মূলত 3টা ভাগে ভাগ করা হয়েছে যে খাদ্য, একটা হচ্ছে কি দ্রুত বা সহজে পচনশীল, একটা হচ্ছে প্রায় পচনশীল, আর একটা হচ্ছে অপচনশীল। এখন এই খাদ্যের তালিকায় কোন কোন খাবারগুলো পড়ে। এখন দেখো যে দ্রুত বা সহজে পচনশীল খাদ্য যেগুলো আছে সেটা হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে এই খাবারগুলো নষ্ট হয়ে যায়। এই খাবারগুলোকে তুমি যদি যথাযথভাবে সংরক্ষণ করে না রাখো, তাহলে 24 ঘন্টার বেশি এই ধরনের খাদ্য তুমি সংরক্ষণ করে রাখতে পারবে না। সেটা যদি স্বাভাবিকভাবে রেখে দাও তাহলে নষ্ট হয়ে যাবে। এই ধরনের খাদ্যের মধ্যে প্রথমে কি আছে, যেমন মাছ, মাংস, দুধ আর টমেটো। এটার মধ্যে আছে প্রথমে আমি বলে দিই এখানে মাছ, মাংস, দুধ, টমেটো। তারপরে আছে কি প্রায় পচনশীল খাদ্য। এখন প্রায় পচনশীল হচ্ছে মানে এটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় যদি আমি রেখে দিই তাহলে কয়েকদিন, 2-3 দিন হয়তো সর্বোচ্চ রাখা যাবে, এটা এত দ্রুত নষ্ট হবে না। এই ধরনের খাদ্য তালিকায় আছে ধরো আমরা পেঁয়াজ, রসুন, আদা, এই ধরনের খাদ্যগুলোকে আমরা কিছুদিন কিন্তু পানি শুকিয়ে রেখে দিতে পারি। আর যেটা হচ্ছে সহজে পচনশীল, এই ধরনের খাবারে পানির পরিমাণটা খুব বেশি থাকে। এই জন্য এই খাবারগুলো কি হয় যে তুমি যদি রেফ্রিজারেটরে না রাখো তাহলে এগুলো সংরক্ষণ করে রাখা যাবে না। আর যেগুলো আছে যে প্রায় পচনশীল খাদ্য, এগুলো হচ্ছে পানির পরিমাণটা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকে, এই জন্য এটাকে স্বাভাবিক তাপমাত্রায় আমরা কয়েকদিন সংরক্ষণ করে রাখতে পারি। এর মধ্যে যেমন আছে চালতা, পেয়ারা, বরুই, তারপরে আছে কি ডিম, তারপরে আছে পেঁয়াজ, রসুন, আদা। এটা এখন প্রায় পচনশীলের মধ্যে আছে কি পেঁয়াজ, রসুন, তারপরে আছে কি ডিম, এই ধরনের খাবার। আর অপচনশীল খাদ্য যেগুলো হচ্ছে যে আমি যদি
স্বাভাবিকভাবে রোদে ঝেড়ে টেড়ে শুকিয়ে রেখে দেই তাহলে এই খাবারগুলো হচ্ছে সচরাচর নষ্ট হবে না। এর মধ্যে প্রথমে আমি যদি বলতে চাই যে বিভিন্ন ধরনের মশলা, যেমন চাল, ডাল, তারপরে হচ্ছে ধনে আছে, তারপরে হচ্ছে জিরা, এই ধরনের খাবারগুলো আমরা যদি সংরক্ষণ করে রাখি স্বাভাবিকভাবে তাহলে এগুলো কি অনেকদিন থাকবে। তাহলে প্রায় বছর বলতে আছে বিভিন্ন ধরনের মশলা, বিভিন্ন ধরনের মশলা এবং সেই সাথে হচ্ছে চাল, ডাল। তাহলে এই ধরনের খাবারগুলো হচ্ছে কি, যেমন শুকনা মরিচ, হলুদ, জিরা, এই ধরনের খাবারগুলো হচ্ছে প্রায় পচনশীল, মানে অপচনশীল খাদ্য। এই খাদ্যগুলো আমরা হচ্ছে কি নিজেদের মতো করে সংরক্ষণ করে রেখে দিতে পারবো। অর্থাৎ রোদে শুকিয়ে যদি তুমি রেখে দাও তাহলে তুমি অনেকদিন পর্যন্ত এই খাবারগুলো রেখে দিতে পারবে। এরপরে আমরা চলে যাই হচ্ছে পাঠ 3-এ, খাদ্য নষ্ট হওয়ার বিভিন্ন কারণ। অর্থাৎ আমরা যে খাদ্যগুলো এতক্ষণ জানলাম যে খাদ্য সংরক্ষণটা কি, খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং খাদ্য কি মানে খাদ্যর পচনশীলতার ভিত্তিতে খাদ্য শ্রেণী বিভাগ, এগুলো। এখন পাঠ 3-এ হচ্ছে কি যে খাদ্য নষ্ট হওয়ার কারণ। অর্থাৎ খাদ্য যদি আমরা ভালোভাবে সংরক্ষণ করে না রাখি তাহলে খাদ্যগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন এই খাদ্যগুলো কেন নষ্ট হবে বা কিভাবে নষ্ট হবে সেই কারণটা হচ্ছে পাঠ 3-এ দেওয়া আছে। এখন দেখো, প্রথমেই কোনো খাদ্যই কি স্বাভাবিকভাবে অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখা যায় না। কেন রাখা যায় না? সেখানে নানা ধরনের আমাদের বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল আছে, সেটা তুমি যদি স্বাভাবিক অবস্থায় রাখো, কিছু কিছু সবজি যেটা সহজে পচনশীল সেটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। তাহলে সেই খাবারগুলো কেন নষ্ট হয়? সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাক, ইস্ট বা মোল্ড, তারপরে আছে বিভিন্ন ধরনের এনজাইম, রাসায়নিক বিক্রিয়া ইত্যাদি নানা কারণে বা অণুজীবের আক্রমণ, ছত্রাক, তারপরে হচ্ছে ব্যাকটেরিয়া, মানে নানা ধরনের কারণে কিন্তু খাবারগুলা নষ্ট হতে পারে। এখন দেখো, খাবার যদি প্রথমেই নষ্ট হয়ে যায়, আমরা জানি যে মাছ, মাংস, যদি মাংস নষ্ট হয়ে যায় সেটার উপরের আবরণটা কি পিচ্ছিল হয়ে যায়। মাছ যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হয় যে তার চোখ একটু ঘোলাটে ধরনের হয়ে যায়, পেটের হচ্ছে যে নাড়িভুড়ি থাকে সেগুলো হচ্ছে পচে গিয়ে ফুলে যায়, সেদিন আঙুল দিলে কিন্তু বসে যায়, আমরা বুঝতে পারি সেই জিনিসটা। তারপর হচ্ছে কানটা, মাছের যে কানটা আছে সেটা ফ্যাকাশে হয়ে যাবে, আঁচটা একটু উঠে উঠে আসবে। এটা হচ্ছে মাছ যদি পচে যায় তাহলে বোঝার একটা উপায়। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রান্না করা খাদ্য। রান্না করা খাদ্য হচ্ছে যে খাদ্যে কি হয়, গাজনের সৃষ্টি হয়, উপরে দেখবে যে একটা ফুলের মতো মানে ছত্রাকের আক্রমণ হয়, তারপরে হচ্ছে একটা টক গন্ধের সৃষ্টি হয় এবং বুদবুদের সৃষ্টি হয়। এই ধরনের হচ্ছে রান্না করা খাদ্য কিন্তু নষ্ট হয়ে যায়। আর শুকনা জাতীয় যে খাবারগুলো আছে সেটা যদি সংরক্ষণ করে না রাখা হয় তাহলে সেখানে বিভিন্ন ধরনের পোকামাকড় মানে অ্যাটাক করবে, সেটাকে বিভিন্ন ধরনের মানে সমস্যা হবে। অর্থাৎ এই জন্য হচ্ছে খাবারগুলো কি হয়, সংরক্ষণ করে রাখতে হয়। এখন এখানে আমি যেটা বললাম যে খাদ্য নষ্ট হওয়ার কারণগুলো, কারণের মধ্যে মূল কারণ হচ্ছে কি, দেখো 4টা কারণ এখানে উল্লেখ করা আছে। আমাদের হচ্ছে কি এখন খাদ্য নষ্ট হওয়ার বিভিন্ন কারণ। এর মধ্যে প্রথমে হচ্ছে কি অণুজীব, তারপরেরটা হচ্ছে এনজাইম, তারপরে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, এবং 4 নম্বরে হচ্ছে কি অনুপযুক্ত পরিবেশে খাদ্য সংরক্ষণ। অনুপযুক্ত পরিবেশে খাদ্য সংরক্ষণ। এখন এর মধ্যে অণুজীবের মধ্যে কিন্তু আমার ধরন আছে। অণুজীবের মধ্যে কিন্তু আমরা দেখি যে এখানে 3 ধরনের অণুজীবের কথা মূলত উল্লেখ করা আছে। সেটার মধ্যে প্রথমে হচ্ছে কি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে 2
মোল্ড বা ইস্ট, মোল্ড বা ইস্ট। আর 3 নম্বরে আছে হচ্ছে ছত্রাক। তাহলে মূলত হচ্ছে এখন জানতে পারলে যে কোন কোন কারণে খাদ্য নষ্ট হয়। এখন এনজাইম যেটা আছে সেটার মধ্যে কি বলা আছে, আমাদের চারদিকে অনুজীব হচ্ছে আমাদের চারদিকে বাতাস, আলো, পানি, বিভিন্ন যে উপাদানগুলো আছে সেটার মধ্যে কিন্তু নানা ধরনের ব্যাকটেরিয়া থাকে, ছত্রাক থাকতে পারে, ইস্ট থাকতে পারে। এই জিনিসগুলো কি হয় যে তাদেরও কিন্তু খাবারের প্রয়োজন হয়। তারা কি করে যে যদি খাবারের একটা অনুকূল পরিবেশ পায়, যদি সেখানে পর্যাপ্ত পরিমাণে তাপ থাকে, অক্সিজেন থাকে, তারপরে হচ্ছে কি আর্দ্রতা থাকে, সেই পরিবেশে তাদের দ্রুত বংশবৃদ্ধি ঘটে। এবং এই যে অণুজীব এরা যদি খাবারের কোনো কারণে প্রবেশ করতে পারে তাহলে কিন্তু খুব দ্রুত বংশবৃদ্ধি করে খাবারকে নষ্ট করে দেয় এবং পচিয়ে দেয়। এখন এই অণুজীবের মধ্যে আমি কি কি বলেছি যে প্রথমে ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে মোল্ড বা ইস্ট, তারপরে হচ্ছে কি ছত্রাক। এখন এই যে ব্যাকটেরিয়াটা আসলে কি? ব্যাকটেরিয়াটা হচ্ছে কি একটা এককোষী মানে একটা জীব, মাছ, মাংস, ফলমূল, সবজি ইত্যাদিতে হচ্ছে কি সে প্রথমত অ্যাটাক করে এবং আর্দ্র পরিবেশে সে কি হয় যে খুব দ্রুত সে তার বংশ বিস্তার করতে পারে এবং অতি উচ্চ তাপমাত্রায় হচ্ছে কি এই ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। এবং যদি শুষ্ক পরিবেশ থাকে সেখানে সে কি তার বংশবৃদ্ধি ঘটাতে পারে না। তারপরে আছে কি ইস্ট বা মোল্ড। ইস্ট বা মোল্ড হচ্ছে একটা এক জাতীয় অণুজীব, মানে একটা এক পরিবিশিষ্ট অণুজীব, যেটা হচ্ছে কি যে মানে পানি এবং বাতাসের উপস্থিতিতে সে খুব দ্রুত তার বংশবৃদ্ধি ঘটাতে পারে। এবং ইস্টের প্রভাবে শর্করা জাতীয় খাদ্য হচ্ছে গেজু, অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি হচ্ছে কি তৈরি হয়। এবং ইস্ট বাতাসের অভাবে বাঁচতে পারে না এবং উত্তাপ দিয়ে একে মেরে ফেলা যায়। অর্থাৎ ইস্ট হচ্ছে আমরা যদি কোনো খাদ্য এয়ারটাইট বক্সে যদি সংরক্ষণ করে রাখি তাহলে সেখানে ইস্টের আক্রমণ করতে পারবে না। তারপরে হচ্ছে 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি ছত্রাক। এখন এই ছত্রাকটা হচ্ছে কি আমরা জানি যে এক জাতীয় একটা উদ্ভিদ, যেটা হচ্ছে কি খাবারের মধ্যে তার যে মানে একটা পরিবেশ আছে, মানে এই পরিবেশে সে যদি সুযোগ পায় তাহলে কিন্তু সে কি করবে, বিভিন্ন খাদ্যের উপরে সে নিজের বংশবৃদ্ধি ঘটাতে পারবে। এখন এই উত্তাপ, আর্দ্রতা এবং বাতাসের উপস্থিতিতে সে কি করে যে কমলা, আম, টমেটো, তারপরে হচ্ছে পনির, পাউরুটি এই ধরনের খাদ্যের উপরে সে কি করে যে তার বংশবৃদ্ধি ঘটায়। এবং খাবারের উপরে ছত্রাক কি করে ধূসর বর্ণের একটা আস্তরণ তৈরি করে এবং স্বেচ্ছাসেচী পরিবেশে শস্য এবং চীনাবাদামে এই ধরনের যে বিষাক্ত ছত্রাক আছে সেটা যদি জন্ম নেয় এবং সেটা যদি মানুষ খায় তাহলে কি হবে, তার শরীরে নানা ধরনের বিষক্রিয়া দেখা দেবে এবং পানি ও আর্দ্রতায় ছত্রাক খুব দ্রুত বৃদ্ধি পায়। এবং ছত্রাক ঠান্ডা এবং কি হয় আলোযুক্ত স্থানে উষ্ণ তাপমাত্রায় ছত্রাক বেশিরভাগ জন্মায় এবং রোদের তাপে ছত্রাককে আমরা কি করতে পারবো, ধ্বংস করতে পারবো। তাহলে এই যে মানে ছত্রাকগুলো আছে, ইস্ট বা মোল্ডগুলো আছে, এগুলো থেকে বাঁচার জন্য কিন্তু খাদ্য সংরক্ষণের যে বিভিন্ন পদ্ধতি আছে সেটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। তারপরে আমরা চলে যাই হচ্ছে এনজাইমে। দ্বিতীয়ত আমরা চলে যাই হচ্ছে এনজাইমে। তখন আমরা মানে অণুজীব নিয়ে আলোচনা করলাম, এখন হচ্ছে আমরা এনজাইম নিয়ে আলোচনা করবো। এনজাইমটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষের একটা উপাদান। এই এনজাইমটা হচ্ছে কি করে যে ফল এবং সবজি পাকাতে সাহায্য করে। এই ফল এবং সবজি এই এনজাইমের প্রভাবে কি হয়, খুব দ্রুত পেকে যায় এবং গোটা থেকে বিচ্যুত হয়ে যায় এবং যে থেতলানো ফলগুলো আছে সেটা কি হয়, ওই জায়গাটা কালো হয়ে যায় এবং মানে আক্রমণ, জীবাণুর আক্রমণে সেখানে একটা কালচে বর্ণ ধারণ করে, বিকৃত গন্ধ সৃষ্টি হয় এবং এইভাবে কি হয় একটা ফল অথবা সবজি নষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে কি তাপ যত কম হয় এনজাইমের মানে চাপটাও কি হয় তত কম হয়। 80 ডিগ্রি সেলসিয়াসের অধিক তাপে যদি কোনো খাদ্যবস্তুকে গরম করা হয় তাহলে সেখানে এনজাইমটা নষ্ট হয়ে যায়। এর আগ পর্যন্ত কিন্তু এনজাইম নষ্ট হয় না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এখন খাবারের মধ্যে এই রাসায়নিক বিক্রিয়াটা কিভাবে হয় দেখো, যে ফল ও সবজির রাসায়নিক উপাদান ট্যানিন এবং অ্যাসিড এটা বাতাস এবং পানির সংস্পর্শে এসে কি হয় যে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটায়। অর্থাৎ এখানে কি হয়, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ফল এবং সবজির মধ্যে অ্যাসিড এবং ট্যানিন জাতীয় একটা উপাদান আছে, সেটা যদি পানি এবং বাতাসের সংস্পর্শে আসে তাহলে কি হয়, একটা রাসায়নিক
বিক্রিয়ার সৃষ্টি হয় এবং এই বিক্রিয়ার ফলে কি হয় যে ফলের খাদ্যের মধ্যে বর্ণ, গন্ধ, স্বাদ ইত্যাদি কি হবে চলে যাবে এবং রাসায়নিক বিক্রিয়া রোধ করতে হলে একে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফলমূল সংরক্ষণ করতে হবে খাদ্য শুকিয়ে, মানে পানি সম্পূর্ণ বের করে এই ধরনের খাদ্য কি করতে হবে সংরক্ষণ করে রাখতে হবে। তারপরে আছে কি অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে বায়ুশূন্য পরিবেশে সৃষ্টি, বায়ুশূন্য পরিবেশে রাসায়নিক বিক্রিয়াটা ঘটে না, ঠিক আছে। তারপরে হচ্ছে সংরক্ষণের অনুপযুক্ত স্থান। এখন দেখো যে সংরক্ষণকৃত শুকনো খাদ্যদ্রব্য যদি সঠিকভাবে সঠিক স্থানে না রাখা হয় তাহলে কি হবে, ধুলো, ময়লা, ইঁদুর এবং পোকামাকড়ের আক্রমণে খাদ্য নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এখন আমরা চলে যাব হচ্ছে খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিতে। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি। এটা হচ্ছে পার্ট 4 খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি। এখন এই খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতির মধ্যে মূলত পরিচিত বা একেবারে গ্রহণযোগ্য যে কয়েকটা পদ্ধতি আছে, যেটা একদম পূর্ব থেকে পরিচিত বা চলে আসছে, এরকম পদ্ধতির মধ্যে মূলত হচ্ছে 5টা পদ্ধতির কথা আমরা জানি। সেই পদ্ধতিগুলো হচ্ছে কি, প্রথমে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি রোদে শুকিয়ে, রোদে শুকানো, রোদে শুকিয়ে সংরক্ষণ। 2 নম্বরে হচ্ছে কি চিনি বা গুড়ে, চিনি বা গুড়ে সংরক্ষণ। 3 নম্বরে হচ্ছে তেল বা সিরকায় সংরক্ষণ। 4 নম্বরে হচ্ছে কি লবণে, লবণে সংরক্ষণ। এবং 5 নম্বরে হচ্ছে কি যে বরফে সংরক্ষণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতির মধ্যে যে উল্লেখযোগ্য পদ্ধতিগুলো আছে সেটা হচ্ছে রোদে শুকিয়ে সংরক্ষণ, চিনি বা গুড়ে সংরক্ষণ, তারপরে হচ্ছে তেল বা সিরকায় সংরক্ষণ, লবণে সংরক্ষণ এবং বরফে সংরক্ষণ। এখন দেখো এই ধরনের সংরক্ষণের যে পদ্ধতিগুলো, এর মধ্যে দিয়ে আমরা প্রথমে রোদে শুকিয়ে, প্রাচীন একটা পদ্ধতি, তার মধ্যে মূল পদ্ধতিটা হচ্ছে রোদে শুকিয়ে। প্রাচীন যুগের মানুষ কি করতো, বেশিরভাগ খাদ্য থেকে আমরা জানি যে পানি জাতীয় যে খাদ্যগুলো আছে সেখান থেকে আমি যদি প্রাকৃতিক উপায়ে পানিটা যদি শুকিয়ে রেখে দিতে পারি তাহলে খাদ্যটা আমরা কি করতে পারবো, অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবো। তাহলে ধরো যে মাছ, মাংস, ঠিক আছে, এটা তো পানি জাতীয় খাদ্য এবং খুব দ্রুত পচে যায়। তাহলে মাছ যেটা আমরা কি করি যে অনেকে শুটকি দিয়ে রেখে দেয়, আমরা ড্রাই ফিশের কথা শুনেছি, সেখানে মাছ কি করে ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে, এটার যে পানিটা আছে সেটা শুকিয়ে আমরা কি করি মাছটাকে সংরক্ষণ করে রাখি। তাহলে এটা হচ্ছে রোদে শুকিয়ে সংরক্ষণের একটা পদ্ধতি। তারপরে যে চিনি বা গুড়ে হচ্ছে সংরক্ষণ। চিনি বা গুড় দিয়ে আমরা কি করি, সচরাচর যে আমাদের ফল আছে যেমন আম আছে, তারপরে মানে চালকুমড়া আছে, হ্যাঁ, বেল আছে, এই ধরনের খাদ্যগুলো আমরা কি করি মুরব্বা বানিয়ে অনেক সময় চিনি এবং গুড়ে আমরা সংরক্ষণ করে রেখে দিই। এবং তেল ও সিরকার মধ্যে আমরা কি করি যে আম জাতীয় খাবারগুলো যেটা আছে, অর্থাৎ আচারের কাজে, আচার দিয়ে যে টাইপের ফলমূলগুলো আমরা সংরক্ষণ করে রাখি সেই ধরনের ফলমূলগুলো সংরক্ষণ করতে সাহায্য করে। তারপরে হচ্ছে কি লবণে সংরক্ষণ।
লবণ দিয়ে আমরা জানি যে বিভিন্ন ধরনের মাছ, এবং যেমন নোনা ইলিশের যে পিসগুলো আছে সেটা আমরা লবণ দিয়ে কিন্তু অনেকদিন সংরক্ষণ করে খেতে পারি। তাহলে লবণেও কি হয় যে রাসায়নিক বিক্রিয়া ঘটে না এবং কোনো ধরনের ছত্রাক বা জীবাণু। পরে সর্বশেষ যে পদ্ধতি সেটা হচ্ছে বরফে সংরক্ষণ। এখন আমরা বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত পদ্ধতি হচ্ছে কি বরফে সংরক্ষণ। মাছ মাংস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা কি করি বরফে সংরক্ষণ করে রাখি। এখন বরফের মধ্যে যেটা হচ্ছে যে বরফের নিচের যে অংশটা সেটাকে কিন্তু সর্বোচ্চ 45 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে রাখতে হয়, এবং যেখানে হচ্ছে বরফ করা হয় অর্থাৎ মাছ মাংস যেখানে আমরা বরফ হিসেবে সংরক্ষণ করে রাখি সেটাকে বলা হচ্ছে ফ্রিজার, এবং ফ্রিজারের টেম্পারেচার সর্বোচ্চ 18 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে না। আর যেটা হচ্ছে আমরা নর্মাল খাবার টাবার রাখি রেফ্রিজারেটর, সেখানে ঠান্ডা হবে কিন্তু বরফ জমবে না, সেটাকে বলা হচ্ছে রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর টেম্পারেচারটা হচ্ছে সর্বোচ্চ 2 ডিগ্রি থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে খাবারটা কি হবে যে বরফ জমবে না কিন্তু স্বাভাবিকভাবে সে ঠান্ডা থাকবে এবং ভালো থাকবে। তাহলে এই ছিল আমাদের খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে, অর্থাৎ খাদ্য সংরক্ষণ কিভাবে আমরা করে রাখবো। তাহলে মূল যে চ্যাপ্টারটা, আমাদের মূল কথাটাই ছিল কি খাদ্য সংরক্ষণ। তাহলে আমরা এই চ্যাপ্টারে প্রথমেই জানতে পারলাম কি খাদ্য সংরক্ষণ বলতে কি বোঝায়, খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, খাদ্য কেন নষ্ট হয়, খাদ্য আমরা কিভাবে সংরক্ষণ করে রাখবো, এইসব জিনিসগুলো সম্পর্কে কিন্তু এতক্ষণ আমি আলোচনা করেছি। তাহলে আশা করি যে তোমরা এই চ্যাপ্টারটা সম্পর্কে ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা এই চ্যাপ্টারটা আরেকটু ভালো করে পড়ো, দেখো। তাহলে আগামী ক্লাসে তোমাদের সাথে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।